হাই, আমরা আজকে বন্ড অর্ডার বের করার যে ট্রিক্স আছে ভালো করে শিখবো। আর বন্ড অর্ডারের সাথে বন্ড এনার্জি, বন্ড লেন্থ সবকিছুর রিলেশনটা ভালো করে তৈরি করব। ক্লাসটা ভালো করে বুঝবে, কারণ এই আজকে যে ক্লাসটা তোমাদের পড়াচ্ছে এখান থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে কোশ্চেন আসবে। তুমি দুবার জি দেবে, একবার নিট দেবে, একবার ডাব্লিউবিজি দেবে, জি অ্যাডভান্স দেবে দুবার। তো 5-6বার তুমি পরীক্ষাতে বসবে। তোমার 12 পাসের পর 5-6বার পরীক্ষাতে বসবে, তুমি মিনিমাম 4বার কোশ্চেন পাবেই এই টপিকটা থেকে। তার জন্য ভালো করে মন দিয়ে শোনো, যেভাবে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করো। তাই চলো, প্রথমে আমরা বর্ণটা কিভাবে বের করতে হয় সেটা একটু দেখে নিই। আমরা জানি কি, দুটো হাইড্রোজেন অ্যাটম যদি রিয়াক্ট মানে মলিকুল বানায়, H2 মলিকুল, সেখানে একটা সিগমা বন্ড তৈরি হয় H2 মলিকুল। তো H2 মলিকুলে কি হয় না, একটা 1s অরবিটাল এবং একটা 1s অরবিটাল, তারা যদি ইনফেজ ওভারল্যাপ করে, তাহলে সেখানে সিগমা বন্ড তৈরি হবে। তাহলে সেখানে কি হবে ব্যাপারটা, প্লাস প্লাস দুটো দুজনের প্লাস, দুজন প্লাস সাইন, তাহলে ফেজ সেম। তো এখানে কি হবে, দুটো নিউক্লিয়াস, যাদের দুটো যে নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসের মাঝে কি হবে না, ইলেকট্রন ডেন্সিটিটা ডিস্ট্রিবিউট হবে। তাই এখানে প্রথমে ইন্টার নিউক্লিয়ার রিজিয়ন বলা হচ্ছে এটাকে, দুটো নিউক্লিয়াসের মাঝখানে রিজিয়ন, সেখানে ইলেকট্রন ডেন্সিটি ছিল না, কিন্তু সিগমা বন্ড বানানোর ফলে এখানে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু তৈরি হয়েছে। যার কারণে কি হবে, যে ইলেকট্রন ডেন্সিটি তৈরি হওয়ার কারণে নিউক্লিয়াসের মধ্যে রিপালশনটা কমে যাবে। আর এই নিউক্লিয়াসের সাথে ওর ইলেকট্রন, ওর নিউক্লিয়াসের সাথে এর ইলেকট্রনের একটা ইন্টারাকশন, আকর্ষণ তৈরি হবে। তার ফলে সীমা বন্ডটা স্টেবল হবে এবং এনার্জি রিলিজ হবে, অ্যাট্রাকশন ফোর্স ডমিনেট করবে। ইলেকট্রন একটা রিপালশন আছে, নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশন, তারপরেও কিন্তু বন্ডটা, এটা দুটো অ্যাটম কাছাকাছি আসছে, কারণটা কি, ওই রিপালশনটাকে ওভার করে যাচ্ছে অ্যাট্রাকশন, এর নিউক্লিয়াসের সাথে ওর ইলেকট্রন, ওর নিউক্লিয়াসের সাথে এর ইলেকট্রনের ইন্টারাকশনটা। আর মাঝখানে ইলেকট্রন ডেন্সিটি চলে আসার কারণে ইলেকট্রন নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশনটাও মিনিমাইজ হচ্ছে, তার কারণে সীমা বন্ড স্টেবল। এবং এখানে কি হচ্ছে, যেটা বলছি, যে এখানে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি, তার জন্য এনার্জি রিলিজ হচ্ছে, এটাকে বলা হচ্ছে সিগমা বন্ড, সিগমা বন্ডিং। তো এটা আমরা তোমাদেরকে, আরেকটা হচ্ছে আউটফেজ ওভারল্যাপ। তো তোমরা সবই, আমি পড়েছি একবার করে, টিউশনে পড়েছো, আমি তার জন্য বেশি থিওরিটিক্যাল পার্টগুলো বলছি না, আজকে পুরোটা আমরা কোশ্চেন সলভের জন্যই রেখেছি। তো আমি কি বলে, আউট ফেজ, অপোজিট ফেজ হবে, একটা প্লাস ফেজ আছে, তাহলে একটা অপোজিট ফেজে নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, বুঝলাম। তাহলে কি হচ্ছে, এখানে কি হবে, যেহেতু অপোজিট ফেজ, একটা প্লাস একটা মাইনাস, তার জন্য নিজেদের মধ্যে রিপালশন হবে। কি হবে, ইলেকট্রন মানে নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ডেন্সিটি গ্যাদার না হয়ে তার নিজেদের থেকে দূরে চলে যাবে। তো এটাকে বলা হচ্ছে ইন্টারনিউক্লিয়ার রিজিয়ন, এটাকে বলা হবে সিগমা স্টার, অ্যান্টি বন্ডিং অরবিটাল। মানে এটা তোমাকে একটু প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তুমি ধরো, তুমি একটা বন্ধু বন্ধু বানাতে চাইছো আর কি, একটা ক্লাসমেটের সাথে তুমি নিজের ফ্রেন্ডশিপ করতে চাইছো আর কি। এবার সেখানে যদি দুজনেরই, আহ, আমি তোমাদেরকে ইউএস পড়েছি কিনা একটু বলবে আমাকে ক্লাসে, যে ইউএস প্রিন্সিপাল পড়েছি কিনা। এই যে দুটো রুল, এই যে দুটো অরবিটাল ওভারল্যাপ করে বন্ড বানাচ্ছে, অনার্স অরবিটাল, দুটো অরবিটাল যখন একেবারে কাছাকাছি আসছে এবং ওভারল্যাপ করতে যাচ্ছে, তখন তারা তিনটে জিনিস ফলো করবে। এক হচ্ছে এনার্জি, মানে তুমি একটা, যদি ক্লাস, একটা ফ্রেন্ডশিপ বানাতে যাচ্ছ, একটা ছেলের সাথে বা মেয়ের সাথে, ছেলে মেয়ের সাথে, একটা স্টুডেন্টের সাথে, তো দুজনে যদি এনার্জি সেম হয়, মানে তুমি দুজনে যদি খুব ইন্টেলিজেন্ট হও, একজন ক্লাসে ফার্স্ট হচ্ছে, একজন ক্লাসে সেকেন্ড হচ্ছে, তাহলে তাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়ে যাবে। কিন্তু একজন ক্লাসে ফার্স্ট হচ্ছে, আর একটা ছেলে হচ্ছে সে গুটি খেলে বেড়ায়, মানে সাইকেল চালিয়ে বেড়ায়, মানে ওই কি বলবো, তোমাদের ছোটবেলায় যেটা হয়, সে মানে সে পড়াশোনা করে না, আর তুমি খুব পড়াশোনা করো, তাহলে তোমাদের মধ্যে বন্ধুত্ব হবে না, কারণ তোমাদের এনার্জিটা সেম নয়। বা তুমি এবার ভাবতে পারো, তুমি যদি কালকে তোমার এমএলএ এর মেয়েকে বলো, বিয়ের প্রস্তাব দিয়ে দাও যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে হবে? তুমি একটা গরিব বাড়ির ছেলে বা সাধারণ মিডিল ক্লাস ছেলে, তুমি যদি এমএলএ এর মেয়েকে প্রস্তাব দাও যে বিয়ে করবো, সেখানে দুজনে এনার্জি ম্যাচ করছে না, তাহলে দুজনে এনার্জিটাকে সেম হতে হবে। রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপ যাই হোক, সমানে সমানে এনার্জিটা হলে সুবিধা। এটা হয়ে গেল। তারপরে ওভারল্যাপ, ওভারল্যাপ বলতে দুজন কত ভালো আন্ডারস্ট্যান্ড ওভারল্যাপ করছে, মানে দুজন দুজনকে কতটা সময় দিচ্ছে, বা দুজন
বুঝতে পারছো যেটা বলতে চাই, দুজন কতটা সময় দিচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে বন্ডিংটা কত স্ট্রং হবে। আর একটা হচ্ছে সিমেট্রি। সিমেট্রি বলতে দুজনের ধরো একটা পাতলা ছেলের সাথে একটা বিরাট মোটা 1 কুইন্টালের একটা মেয়ের সাথে, মানে ওইটা মানে ওভাবে মানে ভাবো না, মানে বিশাল একটা বড় মানে বড় বলছি মানে বিশাল একটা স্বাস্থ্যবান মেয়ের সাথে একটা ছেলে বা একটা স্বাস্থ্যবান ছেলের সাথে একটা পাতলা মেয়ের বিয়ে যদি ঠিক করা হয়, সেখানে কি হবে? সেখানে হবে না, সিমেন্টলি সেম নয়। অথবা একটা কালো ছেলের সাথে একটা একদম টকটকে ফর্সা একটা মেয়ের রিলেশনশিপ, মানে সরি বিয়ের কথা যদি বলা হয়, সেখানে হবে হবে না। তাহলে সিমেট্রি ম্যাচ করতে হবে। যেমন ওয়ানের সাথে ওয়ানের সাথে খুব ভালো বন্ধু হবে, কারণ দুজনে কি হচ্ছে সেম সিমেট্রি, দুজনে স্পেরিক্যাল সিমেট্রিক্যাল যা হোক বন্ড হয়ে যাবে। তারপর ওভারল্যাপ। ওভারল্যাপ তোমাকে বুঝতে হবে দুজনের মধ্যে যদি ইন্টারাকশন করে না, মানে দুজনকে যদি শেয়ার না করে, কথা যদি না বলে, আহ, তাহলে সেখানে ওভারল্যাপের কোনো ব্যাপার নেই। কতটা তুমি তার অ্যাটাচমেন্ট তৈরি করছো, সেই অ্যাটাচমেন্ট যদি না তৈরি করো তাহলে সেখানে বন্ডিং থাকবে না বেশি দিন। আর এনার্জি শেষে এনার্জি, তো এনার্জি হচ্ছে দুজনকে বুঝতে পারছো, ধনী গরিব বা এমএলএ মেয়ের সাথে তোমার যে মেন কম্পারিজন দিলাম সেইটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এই বেসিসে কিন্তু বন্ডিংটা ডিপেন্ড করে কতটা স্ট্রং হবে। তার জন্য সিগমা বন্ডিংটা কি হচ্ছে, যেমন ওয়ান এস মধ্যে সিগমা বন্ডিং হচ্ছে সেটা খুব স্ট্রং হচ্ছে। আর অ্যান্টিবন্ডিং কি হচ্ছে যে ফেজ যেহেতু আলাদা, দুজনের চয়েসই আলাদা। এ চান এ এ এ বলতে চাই যে আমি গল্প একা একা গল্প করতে ভালোবাসি, আর এ বলছে আমি বন্ধুর সাথে পার্টি করতে পছন্দ করি। দুজনের কি হচ্ছে, দুজনের ভাইব ম্যাচ করছে না, তার জন্য ফেজ আলাদা। তাতে আউট ফেজ হয়ে গেলে একজন পছন্দ করে না সিগারেট খাওয়া, আর একজন সিগারেট ছাড়া কিছুই পছন্দ করে না। তাহলে বুঝতে পারছো যে ফেজ আউট ফেজ যখন ইন্টারাকশন হচ্ছে সেখানে কিন্তু অ্যান্টিবন্ডিং তৈরি হবে। তো এটা বুঝতে পারলে ঠিক আছে। তাহলে বন্ডিং আমরা বুঝতে পারলাম, বন্ড সীমা বন্ড বুঝতে পারলাম। এবার চলো বর্ণনা বের করি। এনার্জি দুটো ওয়ান এস অরবিটাল, ওয়ান এস ওয়ান এস, তো এদের মধ্যে একটা সিগমা বন্ড হবে, একটা ওয়ান এস অ্যান্টি বন্ডিং হবে। তাহলে এটা সিগমা, এটা সিগমা স্টার। তো আমরা এইভাবে শিখেছি, এটাকে বলা হয় এমো ডায়াগ্রাম। এটাকে অ্যাটমিক অরবিটাল অফ হাইড্রোজেন ওয়ান এস, অ্যাটমিক অরবিটাল, এটাকে বলা হয় মলিকুলার অরবিটাল, রাইট? এবার দুটো অ্যাটমে একটা করে ইলেকট্রন আছে, তাহলে দুটোই বন্ডিং অরবিটালে বন্ডিং অরবিটাল দুটো ইলেকট্রন থাকতে পারে। অ্যান্টি প্যারালাল হবে, কারণ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলেছে দুটো ইলেকট্রন অপোজিট হবে। তো এখানে বর্ণনায় আমরা কি বের করেছেন যে বর্ণনার ডেফিনেশন বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2, এইটা আমরা শিখেছি। বুঝতে পারলে? বা তোমরা বন্ডিংটাকে লিখতে পারো মাইনাস অ্যান্টি বন্ডিং বাই 2। তাহলে এখানে বর্ণনার কথা হচ্ছে 1। বুঝতে পারলে? তো এবার বর্ণনাটা এভাবে বের করতে হয় ফর্মুলা থেকে। এবারে আমরা শিখেছি O2 F2 বাকি যে অক্সিজেন নাইট্রোজেনের পরে গেলে তাদের এনার্জির অর্ডারটা আলাদা হয়, আর নাইট্রোজেন আগে এনার্জির অর্ডারটা আলাদা হয়, সেটা তোমরা শিখেছো। তো সেভাবে তোমরা বর্ণনা বের করতে পারো যে কোনো মলিকুলের। তো আজকে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমরা ট্রিক্সের মাধ্যমে শিখবো। তাহলে ভালো করে ট্রিক্সটা ফলো করে যে আমরা কিভাবে উইদাউট কিছু মনে না রেখে কিছু কিভাবে আমরা বর্ণনা বের করতে পারি। ট্রিক্সটা হচ্ছে, আমি এবার একটু স্পিডটা কমাচ্ছি, তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। যেটা পড়ালাম সেটা রিভিশন ক্লাস ছিল। এবার ভালো করে দেখো, বর্ণনার সমান হবে 3 মাইনাস 0.5 মাল্টিপ্লাই mod of 14 মাইনাস টোটাল ইলেকট্রন অফ দ্য মলিকুল। মলিকুলের মধ্যে অ্যাটম থাকবে, তাহলে আমি লিখতে পারি অ্যাটমস। হয়ে গেল, এটা যে ফর্মুলা। এবারে চলো আমরা এই ফর্মুলায় কাজে লাগাই। ইনটু মলিকুল, বর্ণনাটা বের করি। তাহলে চলো 3 মাইনাস 0.5 মাল্টিপ্লাই 14 মাইনাস টোটাল ইলেকট্রন অফ মলিকুল, মানে 2 অ্যাটমস। তাহলে এখানে দুটো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কত হবে? নাইট্রোজেনের 7টা ইলেকট্রন থাকে, তাহলে দুটো নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন 14। তাহলে তোমরা বুঝতেই পারছো 0 মাল্টিপ্লাই 0.5 0, তাহলে 3 বর্ণনা 3, তাহলে নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। হলো। এবার চলো O2, টুতে বর্ণনা বের করার চেষ্টা করি। 14 মাইনাস হবে 16, কারণ অক্সিজেনে 8টা করে ইলেকট্রন, তাহলে হবে 3 মাইনাস 0.5 গুণিতক 2। মড ভ্যালু নিয়েছি তার জন্য 2 হবে মড ভ্যালু, এটার ভ্যালু তো অ্যাকচুয়ালি -2, কিন্তু মড ভ্যালু নিতে হবে।
2 করলে এখানে হবে 2। তাহলে অক্সিজেনের মধ্যে কি হচ্ছে, ডবল বন্ড আছে। বুঝতে পারলে? একই রকম ভাবে F2 করি, চলো। বন্ড অর্ডার 14 মাইনাস কত হবে, 9 দুগুণ 18, তাহলে কত হবে 3 মাইনাস 3 ইন্টু গুণিত কত হবে 4 হবে। মোট ভ্যালু নেবো আমরা সবসময়, মোট ভ্যালু 4 হবে, তাহলে কত হবে 1 হবে বন্ড অর্ডার। তাহলে F2 এর মধ্যে বন্ড অর্ডার হচ্ছে 1। তাহলে আমরা বুঝতে পারলে এই সিম্পল ফর্মুলার মাধ্যমে তোমরা মুহূর্তের মধ্যে বর্ণনা বের করে ফেলবে। যেমন তুমি দেখো বলছি, ইনটু বর্ণনা কত হবে, ইনটু বর্ণনা হচ্ছে 3, ইনটু প্লাস কত হবে, ইনটু প্লাসে কত হচ্ছে, একটা ইলেকট্রন কম হবে, তাহলে কত হবে 13। 14 থেকে 13 বিয়োগ করলে কত হবে 1 হচ্ছে, তাহলে 0.5 বিয়োগ হবে, তাহলে 2.5। ইনটু মাইনাসে কত হবে, একটা ইলেকট্রন বা বেশি হবে, ইনটু মাইনাস মানে কি, নাইট্রোজেনের 14টা ইলেকট্রন, ইনটু প্লাস একটা ইলেকট্রন কমে 13টা ইলেকট্রন, এখানে হবে কত 15টা ইলেকট্রন, কারণ নাইট্রোজেনের হচ্ছে টোটাল ইলেকট্রন 14, একটা মাইনাস দিয়েছে মানে একটা এক্সট্রা ইলেকট্রন হবে 15। তো 14 থেকে 15 বিয়োগ করলে কত হবে 1 হবে। 0.5 গুণ করলে কত হবে 0.5 হবে, তাহলে হবে 2.5। তাহলে এই দুটো কিন্তু বর্ণনার সেম। এবার ইন্টু 2 মাইনাস, ইন্টু 2 মাইনাসে কত হবে টোটাল ইলেকট্রন, নাইট্রোজেনের 14, 2 যোগ করলে 16, তাহলে বিয়োগফল কত হবে 14 মাইনাস 16 করলে 2 হবে, তাহলে বর্ণনা হয়ে যাবে 3 মাইনাস 0.5 ইন্টু 2, তাহলে কত হবে বর্ণনা হবে 2। বুঝতে পারলে? এই সিম্পল ট্রিক্সের মাধ্যমে বর্ণনা বের করতে পারলো। এবারে তোর চেষ্টা করবি বর্ণনার সবকটা বের করতে, ওই সিগমা সিগমা 1s, তারপর সিগমা 1 স্টার, তারপর সিগমা 2s, সিগমা 2 স্টার, এরকম ফর্মুলা ওই মানে ওই ট্রেনটা ইউজ করে বের করতে গেলে তোমার সন্ধ্যা হয়ে যাবে, 1 মিনিট 2 মিনিট লেগে যাবে, আর এটাতে তুমি 10 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে। তো ফর্মুলাটা ভালো করে বুঝবে, আর যেভাবে শিখালাম সেটা আরেকবার রিপ্লে করো, পজ করো ভিডিও, রিপ্লে করে যেভাবে শিখালাম সেভাবে চেষ্টা করো বোঝান। এবার দেখো নাইট্রোজেনের মধ্যে, এবার নাইট্রোজেনের দেখো ট্রিপল বন্ড আছে, তাহলে এর বন্ড লেন্থে আমি ভ্যালুটা তোমাকে বলছি। বন্ড লেন্থ, নাইট্রোজেনের বন্ড লেন্থ হচ্ছে 100 পিকোমিটার, এটা হবে। অক্সিজেন হচ্ছে 121 পিকোমিটার, আর ফ্লোরিন হচ্ছে 142 পিকোমিটার। তাহলে আমরা কি শিখলাম, আমরা দেখলাম যে নিচের দিকে যত বর্ণটা কমছে, বর্ণটা ডিক্রিজ করছে, তখন বন্ড লেন্থ কি হচ্ছে বাড়ছে। তাই তো দেখলাম বর্ণটা 3, বর্ণটা 2, বর্ণটা 1, তাহলে কি দেখলাম যত নিচের দিকে যাবো তত বর্ণটা কমছে এবং বন্ড লেন্থ বাড়ছে। বুঝতে পারলে? ওকে, তাহলে চলো আমরা ভালো করে আরেকটু বুঝে নিই। আমরা কি দেখলাম, আমরা দেখলাম N2 মলিকুলে বর্ণনা হচ্ছে 3, বন্ড লেন্থ হচ্ছে কত, বন্ড লেন্থ, বন্ড অর্ডার, বন্ড লেন্থ, বন্ড এনার্জি। ওকে, ওকে, বন্ড লেন্থ হচ্ছে 100 পিকোমিটার, বন্ড এনার্জির কত 945 কিলো জুল পার মোল। তারপর O2 মলিকুলে বর্ণনা 2, বন্ড লেন্থ হচ্ছে 121 পিকোমিটার, বন্ড এনার্জি হচ্ছে কত 498।
আর F2 হচ্ছে বন্ড অর্ডার 1, বন্ড লেন্থ হচ্ছে 142 পিকোমিটার আর বন্ড এনার্জি হচ্ছে 158। তো ভালো করে বোঝার চেষ্টা করো। বন্ড অর্ডার আমরা বন্ড অর্ডার যত কমছে, ভালো করে চেষ্টা করো। বন্ড অর্ডার নিচের দিকে আমরা যখন নামছি, বন্ড অর্ডার ডিক্রিজ করছে, রাইট? ডিক্রিজ। তখন কি দেখতে পাচ্ছি? বন্ড অর্ডার ডিক্রিজ করার সাথে সাথে বন্ড লেন্থ বাড়ছে। বন্ড লেন্থ ইনক্রিজ, বন্ড লেন্থ ইনক্রিজ করছে। বুঝতে পারলে? সাথে সাথে কি হচ্ছে? বন্ড এনার্জি কমছে। বন্ড এনার্জি কমছে, ডিক্রিজ। বন্ড এনার্জি ডিক্রিজ করছে মানে কি? বন্ড লেন্থ যত যত লম্বা হবে বন্ড, বন্ড এনার্জি তত কমে যাচ্ছে, মানে কি? বন্ড স্ট্রেংথ কমছে। বন্ড স্ট্রেংথ তো কমছে। যত উইক বন্ড হবে, বন্ড স্ট্রেংথ কমছে মানে বন্ড আরো উইক হচ্ছে। তত উইক বন্ডকে ভাঙতে কম এনার্জি লাগবে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি হবে? কমবে। বন্ড ডিসোসিয়েশন এনার্জিও কমবে। বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি হবে? কমবে। আর স্টেবিলিটিও কমবে। ভালো করে বোঝার চেষ্টা করো। বন্ড অর্ডার নিচের দিকে কি হচ্ছে? ফ্লোরিনের সিঙ্গেল বন্ড, তো বন্ড অর্ডার কি হচ্ছে? ডিক্রিজ করছে, তখন বন্ড আরো লম্বা হয়ে যাবে, কারণ সিঙ্গেল বন্ড বেশি লম্বা হয়। তারপর ডাবল বন্ড, তারপর ট্রিপল বন্ড। তাহলে সিঙ্গেল বন্ড বন্ড যত লম্বা হবে, বন্ড এনার্জি কম হয়ে যাবে। বন্ডটা উইক হবে, সেটাকে ভাঙতে গেলে কম শক্তি লাগবে, তাহলে বন্ড স্ট্রেংথও কম হবে। আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হবে, আর মলিকুলার স্টেবিলিটিও কম হবে। তাহলে চলো আমরা আরেকটু সামারাইজ করি। আহ, হুম হুম আমরা আরেকটু সামারাইজ করে দিচ্ছি। তোমাকে শুধু কি বের করতে হবে? বন্ড অর্ডার বের করতে হবে। বন্ড অর্ডারটা তুমি শুধু বের করবে, বাকি সব কোশ্চেন অ্যান্সার ইজিলি হয়ে যাবে। তাহলে বন্ড লেন্থ, প্রথমে হচ্ছে বন্ড লেন্থ। বন্ড লেন্থ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল বন্ড অর্ডার। বন্ড স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথ। বন্ড অর্ডার বাড়লে বন্ড স্ট্রেংথও বাড়বে, তার জন্য প্রপোর্শনাল। বন্ড এনার্জি, বন্ড এনার্জি, বন্ড অর্ডার বাড়লে বন্ড এনার্জিও বাড়বে, বন্ড এনার্জির সাথে প্রপোর্শনাল। বন্ড বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি যত বন্ড অর্ডার বাড়বে, বন্ডটা তো শক্ত হবে, বন্ড স্ট্রেংথ বাড়বে, বন্ড এনার্জিও বাড়বে, তখন বন্ডটাকে ভাঙতে বেশি এনার্জি লাগবে, তাহলে বন্ড অর্ডারের সাথে প্রপোর্শনাল। বন্ড ডিসোসিয়েশন এনার্জি, দেখো বন্ড ডিসোসিয়েশন এনার্জি বন্ড লেন্থের সাথে শুধু ইনভার্সলি প্রপোর্শনাল হবে বন্ড লেন্থের সাথে, কারণ বন্ড লেন্থ যত বড় হবে তত বন্ড ডিসোসিয়েশন এনার্জি কিন্তু কম হবে। তো এই যে রিলেশনটা, এই রিলেশনটা শুধুমাত্র এইটা যদি তুমি ফলো করো, এই চারটা যদি ফলো করো, তোমার সব রিলেশনশিপই তুমি পেয়ে যাবে। এই জায়গাটা যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো, আচ্ছা তোমাকে বোঝালাম, বাকি সব কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। এবারে চলো আমরা কয়টা কোশ্চেন সলভ করবো। তাহলে আমরা কিন্তু একটা বিশাল বড় একটা জায়গা কভার করে দিলাম, তোমাদের বোঝালাম যে বন্ড অর্ডার যদি কম হয়, যেমন ফ্লোরিনের সিঙ্গেল বন্ড, বন্ড লম্বা হয়ে যাবে, বন্ড লম্বা হয়ে গেলে বন্ডটাকে ভাঙতে কম এনার্জি লাগবে, তাহলে বন্ডটা উইক হলো, বন্ডের স্ট্রেংথও কমে গেল, বন্ডের এনার্জিও কমে গেল। এটা ভাঙতে যেহেতু কম এনার্জি দিতে হবে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও কমে যাবে। আর যেহেতু কম এনার্জি দিলে মলিকুল বন্ড ভেঙে যাবে, আর কি মলিকুল এটা কিন্তু আলাদা হয়ে যাবে, তাহলে তার স্টেবিলিটিও কমে গেল। শুধুমাত্র বন্ড লেন্থটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, বাকি বন্ড অর্ডারের সাথে সব হয়ে হচ্ছে প্রপোর্শনাল, কারণ বন্ড অর্ডার বাড়লে বন্ড ডিসেন্ট বাড়বে, বন্ড অর্ডার বাড়লে বন্ড এনার্জি বাড়বে, বন্ড অর্ডার বাড়লে বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বাড়বে। তো এখানে পজ করো, রিপিট করো, ভালো করে নোট করো, কারণ সমস্ত প্রশ্ন
এখান থেকেই সলভ করতে পারবে। এবার আমি আর প্র্যাকটিস করাচ্ছি না তোমাদের, তোমরা অলরেডি পড়েছো। এবার দেখো, তোমাকে প্রশ্ন তো এরকম দেওয়া যে O2 প্লাস O2 প্লাস O2 মাইনাস এর বন্ড অর্ডার কত, তোমাকে প্রশ্ন করবে। তারপরে লেন্থ লেন্থ বন্ড লেন্থের অর্ডার বের করতে বলবে, সেটা জিজ্ঞাসা করবে। তারপরে বন্ড ডিসোসিয়েশন এনার্জি অর্ডার বের করতে বলবে, সেটাও জিজ্ঞাসা করবে। স্টেবিলিটি জিজ্ঞাসা করবে, কে বেশি স্টেবল, সেটাও জিজ্ঞাসা করবে। তাহলে চলো আমরা কোশ্চেনটা সলভ করে নিই। O2 তে কি হবে, বন্ডটা কি করে বের করবো? 3 মাইনাস 0.5 mod of 14 মাইনাস টোটাল ইলেকট্রন, এটাই ফর্মুলা। তাহলে চলো আমরা সলভ করি। O2 কি হবে, O2 তে কটা ইলেকট্রন আছে, 16টা ইলেকট্রন। তাহলে 3 মাইনাস 0.5 গুণিতক 14 মাইনাস 16 করলে 2, তাহলে 2 গুণ করলে বর্ণনা হবে 2। O2 প্লাস এ কত হবে, 3 মাইনাস 0.5 14, এখানে কত হবে, 16টা ইলেকট্রন ছিল, একটা প্লাস দিয়েছে মানে 15টা ইলেকট্রন হবে। তাহলে 14 গুণিতক 0.5 গুণিতক 14 মাইনাস 15, তাহলে 3 মাইনাস 0.5 গুণিতক 1, তাহলে 2.5। তাহলে O2 প্লাসের 2.5 বর্ণনা হচ্ছে 2.5। O2 প্লাস, তাহলে O2 প্লাসে কটা ইলেকট্রন হবে, অক্সিজেনের 8টা থাকে, তাহলে দুটো অক্সিজেনের 16টা ইলেকট্রন, তার থেকে দুটো বিয়োগ করলে 14টা ইলেকট্রন। 14 মাইনাস 14 করলে 0, তাহলে বর্ণনা হবে 3। তাহলে বর্ণনা হচ্ছে 3। আর O2 মাইনাস করলে কত হবে, O2 মাইনাসে 16টা হয় 17টা ইলেকট্রন হবে, কারণ একটা মাইনাস দিয়েছি একটা ইলেকট্রন বেশি হবে। 3 মাইনাস 0.5 14 মাইনাস 17, মোট ভ্যালু নাও, তাহলে 3। 0.5 গুণিতক 3 করলে 1.5। তাহলে অর্ডারটা কি হবে, প্রথমে অর্ডার বের করবে। অর্ডার সব থেকে বেশি কার, সব থেকে কার, O2 প্লাস। O2 প্লাস 3 অর্ডার, তারপরে হবে O2 প্লাস 2.5, তারপর হবে O2 2, তারপর হবে O2 মাইনাস 1.5। তো দেখলে বর্ণনা বেড়ে গেছে। এবার তোমাকে বলে টেবিলিটি যার বেশি, বর্ণনা যার বেশি তার টেবিলিটি বেশি, এটাই হবে। বন্ড স্ট্রেংথ কার বেশি, এটাই হবে, কারণ বর্ণনা বলে বন্ড স্ট্রেংথ বাড়বে, বন্ড ডিসোসিয়েশন এজেন্ট কার বেশি, O2 প্লাসই হবে। বন্ড লেন্থ কার বেশি, তখন হবে O2 মাইনাস, কারণ বর্ণনা যত কম বন্ড লেন্থ তত বেশি। বুঝতে পারলে? আমি তোমাদেরকে কতগুলো PIQ পাঠিয়ে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। তাহলে আমরা এই টপিকটা কমপ্লিট করলাম। এরপর আমরা হাইব্রিডেশনের কতগুলো প্রবলেম তোমাদের সলভ করে দেখাবো, আর তারপর এমওটির কয়েকটা জায়গা আর একটু বুঝিয়ে দেবো, তাহলে চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে।